আমরা কুরাসাও বা কেপ ভার্দে কবে হতে পারবো? আর আরেকটি কথা যেটি আলোচনা হয় যে বর্তমান যে বোর্ড আছে সেই বোর্ডে কি অতীতের ছায়া নাকি এখনো কেউ কেউ দেখতে পান? তা আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি খুব আন্তরিক উনি, যেটা উনি তো ক্ষমতায় মাত্র 4 মাস হয়েছে। 4 মাসের ভিতরে এত দ্রুত পদক্ষেপ অতীতে আমি অন্য কোনো সরকারকে নিতে দেখি নাই। আপনি জানেন যে ট্যালেন্ট হান্ট 10টা খেলাকে আমরা প্রায়োরিটি দিয়ে এটা ট্যালেন্ট হান্ট কর্মসূচি শুরু হয়ে গেছে নতুন করি নামে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্লোগান আছে, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগানটাকে সামনে রেখে আমাদের খেলাধুলা আগাচ্ছে। এবং আপনি দেখেন ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে, দুস্থ ক্রীড়াবিদদের অর্থ দেওয়া হচ্ছে, যারা কৃতি ক্রীড়াবিদ আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে ভবিষ্যতে আরও ভালো করে তাদেরকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। অলরেডি ডিস্ট্রিবিউট হচ্ছে, এটা স্টেপ বাই স্টেপ হচ্ছে। আর ট্যালেন্ট হান্ট যেটা নতুন কুড়ির মাধ্যমে যেটা 10টা খেলাকে অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করা হয়েছে, ওইগুলোর কাজ চলতেছে সারা দেশব্যাপী। আশা করি আমরা আসলে এটার সুফল আমরা পাবো, হয়তো সময় দিতে হবে। বয়স মাত্র 4 মাস। 4 মাসে যে উদ্যোগ নিচ্ছে এটা আমি অবশ্যই বলবো এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। তো এটা ওদের ভবিষ্যতে আমরা এটা সুফল পাবো। এটা দুই দিকেই কাজ হবে, আমরা ছেলে মেয়ে দুই ফুটবলের দিকে। তবে আমাদের আপনি এজ লেভেলে দেখবেন বাংলাদেশের ছেলেরা কিন্তু খুব ভালো খেলে, সাফে চ্যাম্পিয়ন হয়ে আমাদের ন্যাশনাল টিম পারে না। এটার কারণ হলো এজ লেভেল থেকে খেলে যখন দেশে ফিরে টিমটা আর খবর থাকে না। আপনার প্রপার গাইডলাইনের ভিতরে রাখতে হবে, নার্সিংয়ের ভিতরে রাখতে হবে, এটার দায়িত্ব ফুটবল ফেডারেশন। তবে টাকা পয়সারও কিছু সমস্যা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ফুটবলের কোন সমস্যাটা? টাকা পয়সার জায়গায় অনেক সমস্যা ফুটবলে। টাকা কি কম নাকি? না, আমাদের তো আসলে আমাদের অন্যান্য বিশ্বের সাথে আপনি তুলনা করেন, যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে দেখেন, ইন্ডিয়া বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা ফুটবলের পেছনে যে টাকা খরচ করে আমরা তো এটা পারতেছি না। মুজিব ভাইয়ের সাথে আমি একটা জিনিস ডিফার করবো, জি সাবির ভাই, যে মুজিব ভাই জিনিস বসে ঠিক আছে, তা আমরা প্ল্যানটা কবে নিব? আমরা নিচ্ছি 4 মাস হয়েছে, ডাজন্ট ম্যাটার। খেলা কোথায়? দেশটা 4 মাস ধরেছে, কোনো ব্যাপার না। আমার যারা ফুটবল ফেডারেশন আছে তারা তো আমার প্ল্যান দিতে হবে, বাজেট দিতে হবে। আমার সরকার দেখ 6 মাস পরে, 5 মাস পরে দেখ, কিন্তু আমাকে তো প্ল্যানটা রেডি করতে হবে। আমরা পুরো বাংলাদেশে প্ল্যানটা করতে কিন্তু অর্থ লাগে না। আপনার প্ল্যানের পাশাপাশি আমার অর্থ সাপোর্ট লাগবে। সে প্রধানমন্ত্রীকে দেখ আমার প্ল্যানটা কি, এই বাস্তবায়ন করতে হবে। সেটা তৈরি করুক, কমিটি তৈরি করুক, সারা ডিস্ট্রিক্টগুলিতে কমিটি তৈরি করুক, সারা বাংলাদেশে ফুটবল খেলা হবে কীভাবে হবে এই প্ল্যানটা করুক। এইটা এই 4টা প্রধানমন্ত্রীকে দেখ, এই 4টা ক্রীড়ামন্ত্রীকে দেখ, এখন বলতে কতটুকু দিচ্ছে আমি জানি না। আমি স্টিল সন্দিহান, মুজিবুর সাহেব সন্দিহান, যে আমার কাছে মনে হচ্ছে যে সঠিক প্ল্যান ছাড়া টাকার অবশ্যই দরকার। আমি একটা চিন্তা করেছি যে বাংলাদেশে ফুটবল ডেভেলপ করতে গেলে, আমি 60টা ক্লাব আছে, 3rd ডিভিশন থেকে আরম্ভ করে প্রিমিয়ার লিগ পর্যন্ত 60টা ক্লাব আছে আর ফেডারেশন। এখানে আমি দেখেছি প্রায় আপনার এই টোটালে এই ঢাকা লিগে খেলাতে হলে 150 কোটি টাকা লাগে। ক্লাবগুলিতে 100 কোটি টাকা লাগবে, 50 কোটি টাকা লাগবে ফেডারেশন কিছু টাকা নেই। ফেডারেশন 18 থেকে 20 কোটি টাকা পায় হলো ফিফা থেকে। তার টোটাল বাংলাদেশে ফুটবল চালাতে গেলে 80-90 কোটি টাকা লাগবে। তো তাকে যদি 50 কোটি টাকা দেওয়া হয় আর 100 কোটি টাকা যদি ক্লাবগুলিকে সাপোর্ট দেওয়া হয়, সেটা কীভাবে দেবে সেটা আমার কাছে প্ল্যান আছে। সে যদি আমাকে আমি সাথে বসি, সেই প্ল্যান আমি দিতে পারবো, কীভাবে কোথেকে টাকা আসবে, কেমনে আসবে দিতে পারবো। কিন্তু আমার কথা হলো এটা বাস্তবায়ন করে যেটা প্ল্যান দরকার, তো সেই সঠিক প্ল্যানটা তো আপনাকে দিতে হবে। আর এই প্ল্যানটার সাথে সাথে বাস্তবায়ন করতে হবে। হয়তোবা আমি এখন প্ল্যান করলাম, আমার পুরো রেজাল্ট পাইতে 5 বছর লাগবে, তো এইটা আমি প্ল্যান এখন করেন। জি, আমি সেটাই মুজিব ভাইকে বললাম। মুজিব ভাই বলেন প্লিজ। আপনি তো সেটি আসলে 5 বছর, 10 বছর, 20 বছরের মাথায় রেখে প্ল্যান করে যে আমি এই সময় পরে আমাকে ওই জায়গাটা আমাকে পৌঁছতেই হবে। ডেফিনেটলি। সবচেয়ে বড় কথা হলো আমাদের খেলার মাঠ নেই। তা আমাদের বর্তমান সরকার মাঠের ব্যাপারে অনেক সচেতন। সারা উপজেলা পর্যন্ত মাঠ তৈরির একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সম্প্রতি নেওয়া হয়েছে এটা সমস্ত বাংলাদেশে। এবং কোথায় ভালো ভালো স্টেডিয়াম করা যায় এটাও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তা আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর মাধ্যমে এখানে কাজ চলতেছে সারা বাংলাদেশে। এটা একটা জায়গা খোঁজা হচ্ছে, বিভাগীয় হোক, জেলা পর্যায়ে হোক, ভালো জায়গা যেখানে আছে, সরকারি জায়গা হোক, এখানে স্টেডিয়াম করার। তা আমাদের প্রধানমন্ত্রীর একটা আছে, কথা নির্দেশনা আছে যে যুব সমাজকে আপনি যদি মাঠমুখী করতে না পারেন, খেলামুখী করতে না পারেন, আপনি নৈতিক অবক্ষয় থেকে আপনি দেশকে রক্ষা করতে পারবেন না।
এটা উনি শুরুতেই মানে ক্ষমতা এসে রিয়েলাইজ করতে পারছেন এবং এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। সরকারের পরিকল্পনা আছে, কারণ ফেডারেশনের না থাকলে সরকার তো আর সব জায়গায় আপনার ঘরে গিয়ে তো আপনার ইয়া করে দিতে পারবেন না, আপনি কীভাবে আপনার পরিবার চালাবেন, তাই না? ফেডারেশনও তো গাফিলতি আছে আমি বলবো। এখানে সবাই ক্ষমতার জন্য আসে, যখন সংগঠকদের হাতে দায়িত্বটা পড়বে তারা বুঝবে। সাব্বির ভাই যদি ফুটবলে যায়, সাব্বির ভাই জানবে যে এখানে দরদটা কি। আমি ফুটবলার, একজন হকি খেলোয়াড়কে আপনি যদি তার ফেডারেশনটা দায়িত্ব দেন, সে অন্য কিছু করার একবার হইলেও চিন্তা করবে যে আমি তো একজন প্লেয়ার ছিলাম, আমি এই খেলাটার প্রতি তো আমার একটু দরদ দেখানো দরকার, সময় দেওয়া দরকার, কন্ট্রিবিউশন থাকা দরকার। সেটি তো আমরা এবার পেয়েছি, আসার একটি জায়গা হ্যাঁ, আছে। আমাদের এইগুলাকে আমরা ফাইন্ড আউট করে এইভাবেই আসলে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য বিগত 4 মাসে আমরা অনেক দূর আগাইছে আমাদের সরকার। জি, আমি সাবির ভাইয়ের কাছে আসতে চাই। সাবির ভাই, নতুন আপনাদের যে মানের খেলোয়াড় আমরা দেখেছি ফুটবল মাঠে, সেই মানের খেলোয়াড় তৈরি আর হচ্ছে না কেন? বা মাঠগুলো কি আসলে উপযুক্ত ফুটবল খেলার মতো? আমাদের মাঠ কথা যদি ধরি বা আন্তর্জাতিক মানের মাঠের, সেই আমরা কত পেছনে আর কি সেই জায়গাগুলো থেকে? না, সেগুলো থেকে তো আমরা অনেক পিছনে। আপনি আন্তর্জাতিক চিন্তা করেন, ওয়ার্ল্ড লেভেলে চিন্তা করেন, অনেক পিছনে। আমাদের অবকাঠামোই তো প্রবলেম। এই যে মজিবুর ভাই বললো, আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে ফুটবল ক্রিকেট স্টেডিয়াম থাকা দরকার, প্রতিটা ডিভিশনে অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট ফুটবল টিম থাকা দরকার। এই আমরা স্টেডিয়াম নিয়ে মারামারি করি, একবার ক্রিকেট নিবে, একবার ফুটবল নিবে। তো এইগুলি তো স্ট্রাকচারের ভিতরে পড়ে। তো এই অবকাঠামো তৈরি করা দরকার। পাশাপাশি সকল ফেডারেশনের যেসব জায়গায় ফেডারেশনগুলি আছে, দক্ষ লোকদেরকে যারা ফুটবল বুঝে, ক্রিকেট বুঝে, অন্যান্য ফেডারেশন খেলাগুলি বুঝে, কাবাডি, দাবা, যারা যে লেনে আছে, ব্যাডমিন্টন, সবগুলিকে ঢেলে সাজাতে হবে এবং প্রপার স্পোর্টসম্যান প্লাস সংগঠক মিলে একটা জিনিস সম্মিলিতভাবে যদি করে দেওয়া হয়, তাহলে স্পোর্টসের ব্যাপারটা বুঝবে, সংগঠকরা যারা যেই ইভেন্টের সংগঠক, তারা ওই ইভেন্ট ভালো বুঝে, সম্মিলিতভাবে এইটাকে দাঁড় করাতে হবে। তাহলে আমার কাছে মনে হয় ফুটবল বলেন, অন্য স্পোর্টস বলেন, এগিয়ে যাবে ডেফিনেটলি। আমার বিশ্বাস যদি সঠিকভাবে প্ল্যান করা হয়, আমার কাছে মনে হয় ফুটবল বেশি দিন হয়তো বা 10 বছর ভিতরে আমরা এশিয়া লেভেলে যেতে পারবো। আমার বিশ্বাস। আমরা সেই আশা করি। আপনারা ফুটবলের সঙ্গে জড়িত আছেন। আমি আবার আপনার পেছনের দিকে একটু ফিরে যেতে চাই, আপনার নিজের ক্যারিয়ার সম্পর্কে কিছু জানতে চাই। আমরা জানি যে আপনি ইনজুরির কারণে আপনার ক্যারিয়ার খুব ছোট হয়ে গেছে। হ্যাঁ, ছোট হয়ে গেছে। হয়তো আরও আপনার কাছে আমরা পারফরমেন্স পেতাম। আপনাকে বাংলার ম্যারাডোনা বলা হয়। এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে? বা আমি যদি ধরি যে আপনার সেই সময়কার কিছু যদি স্মৃতিচারণ আমাদের কাছে করেন, যে সেই ফুটবলটাকে আপনি মিস করেন কিনা? ডেফিনেটলি আমি তো ফুটবলকে মিস করি। আমাদের দেশের খেলা দেখলে, ভালো প্লেয়ার যদি খেলে, ভালো রেজাল্ট হয়, ভালো লাগে। যে আমাদের এই যে আপনার কাছে এই যে ক্ষোভগুলি, কথাগুলি বললাম যে ফুটবল পিছিয়ে যাচ্ছে, এটা তো আমার একটা ক্ষোভ যে আমাদের ফুটবল কেন আগাচ্ছে না। আমি সাব্বির, বাংলাদেশে হয়তোবা আপনারা আমাকে ভালো প্লেয়ার হিসাবে স্বীকৃতি দিয়েছেন, নিশ্চয়ই আমার কোনো ভালো গুণ ছিল, এই কারণে আমাকে আপনারা ভালো স্বীকৃতি দিয়েছেন। আমিও তো চাই যে আমি যতটুকু ফুটবল খেলি তার চেয়ে আরও ভালো ফুটবলার তৈরি হোক, দেশে মান বৃদ্ধি পাক, আমাদের র্যাঙ্কিং বাড়ুক, আমরা একটা ওয়ার্ল্ড লেভেলে ফুটবলে যেতে পারি। সেই চিন্তা কিন্তু আমাদেরও আছে যে আমাদের প্রজন্ম যেন এগিয়ে যায়। তা আমি মনে করি যে আমরা এটা অনেক বিশদ ব্যাপার, এসব নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত কোনো সুরা পাইনি। তবে আমরা অবশ্যই আশা করি, দেখি প্রধানমন্ত্রী নতুন এসছেন, উনি অনেক সক্রিয় অনেক, এবং উনি চেষ্টা করছে যে স্পোর্টসটাকে ডেভেলপ করা যায় কীভাবে। উনি নিজেও একজন স্পোর্টস অনুরাগী। আমার বিশ্বাস, যেহেতু ক্রীড়াঙ্গনে আমির হক এসছে, সে ফুটবলার ছিলেন, অন্যান্য ইভেন্টের ব্যাপারেও সে জানেন, তো আমার কাছে বিশ্বাস যে সে অবশ্যই ভালো কিছু করবেন। তবে তাকে সাপোর্ট করা দরকার। তবে আমার কাছে আমি বলবো তাকে সাবধান থাকার জন্য, যে প্রপার লোককে যদি সে প্রপার জায়গায় দিতে পারে, আমার কাছে মনে হয় সমাধান হবে। কারোর কান কথায় শুনে দরকার নেই। আমার কাছে মনে হয় প্রপার ওয়েতে তাকে যদি প্রপার লোককে প্রপার ফেডারেশনগুলিতে বসাতে পারে, তাদের কাছ থেকে প্ল্যান যেতে পারে, যে আপনার নির্দিষ্ট প্ল্যান দিবেন এবং তা সেটি মনিটরিং সে করতে পারে লোক দিয়ে, আমার কাছে মনে হয় স্পোর্টসটা আবার ঘুরে দাঁড়াবে। জি, আসি আপনার কাছে। মাঠে আপনার সঙ্গে কার রসায়নটা সবচেয়ে বেশি ভালো
জমতো বলে মনে হয় আপনার কাছে, গোল করার ক্ষেত্রে না গোল করানোর ক্ষেত্রে? আমার তো আসলে বেসিক ছিল হলো গোল করানোর ব্যাপারটাই ছিল বেশি। তো রসায়নটা যেরকম ছিল যে আমার উপরে অনেক মানে মানে আমার উপরে দায়বদ্ধতা ছিল টিমের, যে আমাকে ক্লাব টিমকে উইন করাইতে হবে, সে ন্যাশনাল টিম হোক আর ক্লাব টিম হোক। তখন আমার দেখা যেত যে যে ক্লাব বলগুলি অনেক মানে মিডফিল্ড থেকে বল বানাতে হতো, মিডফিল্ডকে আমরা কন্ট্রোল দেখতাম যে করতে হতো, এমেকার সঙ্গে আপনার একটা ভালো হ্যাঁ রসায়ন ছিল। কন্ট্রোল করতে হতো এবং গোল করাইতে হতো। এবং অনেক আপনি জানেন, আপনি এশিয়ার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার রহিমকে কিন্তু আমাদের মনোক্লেব এসেছিল, জি। ওকে 5 খেলায় 5টায় পরপর 5 খেলায় 5টা হ্যাট্রিক করেছে। তারপরে ভিজেন তারিখে হাইয়েস্ট স্কোর করিয়েছে এবং এমেকাকে গোল করিয়েছে এবং রাশিয়া একটা প্লেয়ার ছিল, ওকে অনেক হাই স্কোর করিয়েছে। এবং আমার 93-তে আমি যখন ক্যাপ্টেন চ্যাম্পিয়ন হই, আমাদের টিমে যে অ্যালেক্স এসেছিল রাশিয়া প্লেয়ার, সে হাই স্কোরটা ছিল। সেকেন্ড হাই স্কোর ছিল আসলাম ভাই, থার্ড হাই স্কোর ছিল নকিব, ফোর্থ হাই স্কোর ছিল মনে খুশি মতো রুমি ছিল। তার মানে আমাদের কতগুলি গোল হয়েছিল। তো সেদিক থেকে চিন্তা করে দেখা যায় যে গোলগুলি কিন্তু উৎসাহ কিন্তু ম্যাক্সিমাম আমার থেকেই এসছে। তো এটা মজিবর ভাইরা ভালো বলতে পারবে, কারণ আমার যখন আমি ফুটবল খেলছি, মজিবর ভাই তো ভালো ভাইরা বলতে পারবেনই। প্রকাশ্য- তো আমার, আপনি যখন বলছিলেন আমি তখন দেখতেছিলাম গোলগুলো আর কি, আমার চোখের সামনে ভেসে উঠছিল। তো চাক্ষুষ প্রমাণ হলো মজিবর সামনে এখানে আছে। তারা আমরা যখন খেলতাম তখন তারা সক্রিয়ভাবে আমাদের সাংবাদিক ছিলেন, আমাদের নামে অনেক সুন্দর সুন্দর মানে কথা লিখতেন, তা আমাদেরকেও ভালো লাগতো। হ্যাঁ, আপনাদের কথাই মজিবর ভাইরা তুলে দিতেন, আমরা সেগুলো পড়তাম। প্রাচীর হিসেবে কাকে সবচেয়ে বেশি টাফ মনে হতো? দেয়াল যে না, আমার বাংলাদেশের? কাছে কোনো ডিফেন্স মনে হতো না, কারণ আমি কাউকে কেয়ার করে ফুটবল খেলতাম না। কারণ আমার কথা ছিল আমার গোল করাইতে হবে প্লেয়ার, আমার টিমকে গোল বল এনে দিতে হবে। সে কোন সুপার প্লেয়ার, কোন মানে টাফ প্লেয়ার, আমাকে কৌশল অবলম্বন করতে হতো যে কার এগেনস্টে কীভাবে খেলতে হবে, সেটা প্ল্যানিং করতে, মাঠের ভিতরে প্ল্যানিং করতে হতো। মনে মুন্নাকে কিভাবে মূল্যায়ন করবেন? তার ক্যারিয়ার, তাকে দেখা, আপনি দেখেছেন, একসঙ্গে খেলেছেন আপনার দুজন। হ্যাঁ, মুনা আমার খুব গুড ফ্রেন্ড, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এবং সে আমার খুব ভালো ফ্রেন্ড ছিল এবং সে খুব ভালো প্লেয়ার ছিল, নামকরা প্লেয়ার ছিল। এবং সে মাশাআল্লাহ বাংলাদেশে হয়ে সে, আমিও যেহেতু ক্যালকাটায় মোহনবাগানে এবং মোহনবাগানে খেলেছি, আমি অত মানে লং টাইম খেলতে পারিনি, কারণ আমার ন্যাশনাল টিমে খেলা ছিল। তো মুন্নার আমার বয়সের কারণে তারতম্য কারণে মুন্না ওই এইচ লিগের খেলাগুলি খেলতে পারে, ন্যাশনাল টিমে খেলা ছিল। তো যেই কারণে মুন্না ইস্ট বেঙ্গলে সে কিন্তু বছর একটা লিগ পার করেছে এবং সে কিন্তু অনেক নাম বাংলাদেশের জন্য অনেক মানে নাম নিয়ে এসছে। সে কিন্তু মুন্নাকে মানে যারা ক্যালকাটায় আছে তারা কিন্তু মুন্নাকে অনেক ভালো বড় প্লেয়ার, আমাদের সুনাম কিন্তু মুন্না নিয়ে এসছে। তা আমি মনে করি মুন্না অনেক ভালো প্লেয়ার ছিল এবং পাশাপাশি কায়সার আহমেদ ভালো প্লেয়ার ছিল স্টপার। তো এই দুইটা স্টপারকে আমি বলবো যে বাংলাদেশে অলমোস্ট মানে সেরা স্টপার, হ্যাঁ এই দুজনকে বলবো আর কি।